नमस्कार बंधुरा এই ভিডিওতে আমি আলোচনা করব দ্য পোয়েটিক্স বাই অ্যারিস্টটল। অ্যাকচুয়ালি অ্যারিস্টটলের এই দ্য পোয়েটিক্স ইজ অলসো নেমড অ্যাজ দ্য আর্ট অফ পোয়েট্রি। বন্ধুরা তোমরা তো জানোই যে এটা গ্রিক ভাষায় লেখা এবং এটার অ্যাকচুয়ালি ট্রান্সলেশনটা আমরা পড়ছি এবং এই ট্রান্সলেশনটা বিভিন্ন অথাররা বিভিন্নভাবে করেছেন। আমরা যে ট্রান্সলেশনটা এখন পড়ব সেটা হচ্ছে বাই এস.এইচ. বুচার। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই এস.এইচ. বুচারের বইটা অনেকে ফলো করেন, ঠিক তেমনিভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত অ্যারিস্টটলের অন দ্য আর্ট অফ পোয়েট্রি, সেটা ইনগ্রাম বাই ওয়াটারের ট্রান্সলেশনটাও অনেকে কিন্তু ফলো করেন। তো বন্ধুরা এখন কিন্তু আমি এই টেক্সটটা থেকেই আলোচনা করব এস.এইচ. বুচারের যে ট্রান্সলেশন। এটা পেন স্টেট ইলেকট্রনিক ক্লাসিক সিরিজ পাবলিকেশন থেকে প্রকাশিত এটি, তাই তোমাদের আগেই আমি এটা জানিয়ে রাখলাম। এই টেক্সটের রেফারেন্স অনুযায়ী কিন্তু আমি আলোচনাটা করব। আমি একদম বেশ কিছু ডিসকাশনে যাওয়ার আগে তোমাদের কন্টেন্টটা একটু আলোচনা করব। আমি কিন্তু এখানে একদম থরলি সবটা আলোচনা করে যাব না, এখানে বেশ কয়েকটা জিনিস আমি ছুঁয়ে যাব শুরুর দিকে এবং পরবর্তী সময়ে এই ভিডিওর একটু শেষের দিকে, মানে প্রত্যেকটা ভিডিওর শেষের দিকে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার এবং টোটাল কনসেপশন ক্লিয়ারের জন্য বেশ কিছু শর্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তাই বন্ধুরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার ছাত্রীরা সুস্মিতা এবং তনুশ্রী, তোমরা দেখো, আশা করি কিছুটা হলেও বুঝতে পারবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সরাসরি আমাকে জানাও। এখানে একটা ট্রান্সক্রাইবার্স অ্যানোটেশনস দেওয়া রয়েছে, এটা এখানে দেওয়া রয়েছে দ্য ট্রান্সলেটার লেফট। এটা শুধু এই ট্রান্সলেটার এস.এইচ. বুচার বলে নয়, ইনগ্রাম বাই ওয়াটার এবং আমার হাতে আরও একটি বই রয়েছে হামফ্রি হাউসের অ্যারিস্টটলস পোয়েটিক্স বলে, তাতেও সমস্ত ট্রান্সলেটাররাই বেশ কিছু গ্রিক টার্ম দে হ্যাভ ইউজড ইন টোটো, ডিরেক্টলি তারা সেই টার্মগুলোকে ব্যবহার করেছেন, সেগুলোর কোনো ট্রান্সলেশন তারা করেননি। তার কারণটা হচ্ছে দে লেফট ইনট্যাক্ট সাম গ্রিক ওয়ার্ডস টু ইলাস্ট্রেট স্পেসিফিক পয়েন্ট অফ দ্য অরিজিনাল ডিসকোর্স in this transcription. In order to retain the accuracy of these text, those words are rendered by spelling out each Greek letter individually, such as alpha, beta, gamma, delta, etc. এই যে গ্রিক ওয়ার্ডগুলোর মতোই করে, গ্রিক লেটারগুলোর মতো করে ইন্ডিভিজুয়ালি সেই ওয়ার্ডগুলোকে রাখা আছে এবং এর একটাই উদ্দেশ্য, এই ক্ল্যারিটিটাকে বজায় রাখতে চাওয়া হয়েছে। যাই হোক, এইটা আমরা বেশ কিছু গ্রিক টার্মের নিরিখে আলোচনা করব। যাই হোক, দ্য পোয়েটিক্স অফ অ্যারিস্টটল আমরা এখন আলোচনা শুরু করছি। এর কন্টেন্টসটা একটু জেনে নিই, কোন কোন চ্যাপ্টারে কি রয়েছে। ফার্স্ট চ্যাপ্টার ইজ অ্যাবাউট দ্য ইমিটেশন, দ্য কমন প্রিন্সিপল অফ দ্য আর্টস অফ পোয়েট্রি। এই আর্টস অফ পোয়েট্রি মানেই হলো কিন্তু পোয়েটিক্স। অ্যাকচুয়ালি পোয়েটিক্স মিনস দ্য কনসেপ্ট অফ পোয়েট্রি, দ্য আর্ট অফ পোয়েট্রি। ইনগ্রাম বাই ওয়াটারের ট্রান্সলেশনে রয়েছে দ্য আর্ট অফ পোয়েট্রি। ফলে যেভাবেই আমরা বলি না কেন, সেখানে অনুকরণ বা ইমিটেশন কতটা গুরুত্বপূর্ণ সেইটা এখানে দেখানো হয়েছে এবং এর টাইপসগুলো দেখানো হয়েছে। ইমিটেশন আর মেনলি অফ থ্রি টাইপস, আর দেয়ার আর থ্রি টাইপস অফ ইমিটেশন: মিনস অফ ইমিটেশন, অবজেক্টস অফ ইমিটেশন অ্যান্ড ম্যানার অফ ইমিটেশন। সেকেন্ড চ্যাপ্টারে সেই অবজেক্ট অফ ইমিটেশন ওর একটা ভাগকে দেখানো হয়েছে। থার্ড চ্যাপ্টারে দ্য ম্যানার অফ ইমিটেশন, আর ফোর্থ চ্যাপ্টারে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি, এটা দেখানো হয়েছে। চ্যাপ্টার 5-এ দেখানো হচ্ছে ডেফিনেশন অফ লুডিক্রাস অ্যান্ড ব্রিফ স্কেচ অফ দ্য রাইজ অফ কমেডি। তাও কমেডি সম্পর্কে খুব কম বলা হয়েছে, কারণ অ্যারিস্টটলের এই টেক্সটে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন ট্র্যাজেডি এবং এপিককে, এবং তিনি বলেছেন দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ পোয়েট্রি, কারণ ট্র্যাজেডি তখন পোয়েট্রি বলেই বিবেচিত হতো, পোয়েটিক ফর্মেই লেখা হতো। তো হাইয়েস্ট ফর্ম অফ পোয়েট্রি ইজ অফ টু টাইপস, নাম্বার 1 ট্র্যাজেডি, নাম্বার 2 এপিক। তাই ট্র্যাজেডি এবং এপিকের উপরেই তিনি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন, আর এই চ্যাপ্টার 6 থেকেই কিন্তু ট্র্যাজেডির সম্পর্কে আলাদা করে বলেছেন। এরপর থেকে বেশ কয়েকটি চ্যাপ্টার মেনলি তিনি ট্র্যাজেডি নিয়েই আলোচনা করেছেন। দ্য প্লট মাস্ট বি আ হোল, অষ্টম চ্যাপ্টারে দ্য প্লট মাস্ট বি ইউনিটি, মানে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, এইগুলো তিনি করেছেন।
এই প্লটের কথা চ্যাপ্টার 9-এ কন্টিনিউ করেছেন, ড্রামাটিক ইউনিটির কথা বলেছেন, ডেফিনেশনস অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স প্লটস নিয়ে আলোচনা করেছেন। যাই হোক, এইগুলো হচ্ছে চ্যাপ্টার বেশ আলোচনা করে গেছেন। এখানে মোট 26টি চ্যাপ্টার রয়েছে। সেখানে প্র্যাকটিক্যাল রুলস ফর দ্য ট্র্যাজিক পোয়েট, ফার্দার রুলস ফর দ্য ট্র্যাজিক প্লট, ট্র্যাজিক পোয়েট, হিরো কেমন হবেন, ট্র্যাজিক হিরোর কনসেপশন ইত্যাদি নানা জিনিস ওখানে তিনি দেখিয়েছেন। তো বন্ধুরা, এখন আমরা চ্যাপ্টার 1 আলোচনা শুরু করব। চ্যাপ্টার 1 ডাইরেক্টলি শুরু করছি আমরা। চ্যাপ্টার 1-এ তিনি আসলে কোন কোন জিনিসগুলো দেখিয়েছেন সেটা আমাদের একটু দেখে নেব। I propose to treat of poetry in itself and of its various kinds, noting the essential quality of each, to inquire into the structure of the plot as requisite to a good poem, into the number and nature of the parts of which a poem is composed, and similarly into whatever else falls within the same inquiry. আসলে তিনি বলতে চেয়েছেন, তিনি একটা অনুসন্ধান করছেন। আই প্রপোজ টু ট্রিট অফ পোয়েট্রি ইন ইটসেলফ, ফলে কাব্য নিয়ে তিনি মূলত আলোচনা শুরু করেছেন। এই জন্যই তো পোয়েটিক্স মানে তাহলে কি হলো বন্ধুরা? দ্য আর্ট অফ পোয়েট্রি, দ্য আর্ট অফ পোয়েট্রি অর আর্টস অফ পোয়েট্রি। ফলে কবিতার নানা ভাগ, কবিতার শিল্পকলা, এইটাকেই তিনি দেখাতে চেয়েছেন। এবং সেইটার এসেনশিয়াল কোয়ালিটি, একটা কাব্য হয়ে উঠতে গেলে তার গুণ দরকার, সেই গুণগুলোকে তিনি নোটিং করেছেন এবং তার ভেরিয়াস কাইন্ডস আলোচনা করেছেন। কত রকমের কবিতা হয়, কি কি কবিতার ভাগ, কবিতার ভাগে তৎকালীন সময়ে কি কি পড়ে। তাই মনে করা হয় যে ক্রিটিক হিসাবে অ্যারিস্টটলের এই দ্য আর্ট অফ পোয়েট্রি অর পোয়েটিক্সের কোনো আলোচনা ছাড়া ট্র্যাজেডি বলো বা এপিক পোয়েট্রি বলো, এর ডিসকাশন কমপ্লিট হয় না। তাই ট্র্যাজেডি সম্পর্কে বিশেষ করে জানতে গেলে আমাদের কিন্তু এই অ্যারিস্টটলের এই ডিসকাশনে কিন্তু আমাদের জানতে হবে। তো তিনি এখানে আবার করেছেন যে ইনকোয়ারি ইনটু দ্য স্ট্রাকচার অফ দ্য প্লট অ্যাজ রিকুইজাইট টু আ গুড পোয়েম। একটা ভালো কবিতা হতে গেলে তার মধ্যে কি থাকবে সেটাও তিনি আলোচনা করেছেন। অ্যান্ড into the number and nature of the parts of which the poem is composed, এবং কবিতার মধ্যে কি কি অংশ থাকে, কী রকম সংখ্যক থাকে, তার লেন্থ কতটা হয়, এই সমস্ত জিনিস আলোচনা করেছেন এবং সেটাই তিনি এখানে প্রপোজ করছেন। অ্যান্ড সিমিলারলি ইন্টু হোয়াট এভার এলস ফলস উইদিন দ্য সেম ইনকোয়ারি। ফলোয়িং দেন দ্য অর্ডার অফ নেচার, লেট আস বিগিন উইথ দ্য প্রিন্সিপলস হুইচ কামস ফার্স্ট। কোন নিয়মটা শুরুতে আসছে, আগে আসছে, সেইটা তিনি আলোচনা করবেন। এরপরে তিনি বলছেন এপিক পোয়েট্রি অ্যান্ড ট্র্যাজেডি, কমেডি অলসো অ্যান্ড ডাইথিয়াম্বিক পোয়েট্রি অ্যান্ড দ্য মিউজিক অফ দ্য ফ্লুট অ্যান্ড অল দ্য লায়ার ইন মোস্ট অফ দেয়ার ফর্মস আর অল ইন দেয়ার জেনারেল কনসেপশন মোডস অফ ইমিটেশন। অ্যাকচুয়ালি এই মোডস অফ ইমিটেশনের কনসেপশন তিনি ফার্স্ট টাইম তার পোয়েটিক্সে বলছেন এবং এটা নিয়ে তিনি একটা ডিটেইলড ডিসকাশন করেছেন পোয়েটিক্সে। অ্যারিস্টটল বলছেন এপিক পোয়েট্রি এবং ট্র্যাজেডি, এবং জেনে রাখো তখনকার সময়ে এপিক পোয়েট্রি এবং ট্র্যাজেডিকে সর্বোচ্চ কবিতার রূপ হিসাবে বিবেচনা করা হতো। কমেডি বা অন্যান্য যে ধরনের গীতি কবিতা, কবিতার অংশ হিসাবে লোয়েস্ট ফর্ম হিসাবে বিবেচিত হতো। তাই তিনি প্রথমেই এপিক পোয়েট্রি এবং ট্র্যাজেডির কথা বলেছেন। কমেডি অ্যান্ড ডাইথিয়াম্বিক পোয়েট্রি অ্যান্ড দ্য মিউজিক অফ দ্য ফ্লুট, এবং বাঁশি থেকে যে সঙ্গীত উৎপন্ন হয়, অ্যান্ড দ্য লায়ার, লায়ার মানে বাদ্যযন্ত্র সহকারে যে গীতি কবিতা গাওয়া হয়, ইন মোস্ট অফ দেয়ার ফর্মস আর অল ইন দেয়ার জেনারেল কনসেপশন, এইগুলো সব সাধারণভাবে ইন দেয়ার জেনারেল মোডস অফ ইমিটেশন, এইগুলো হচ্ছে সাধারণভাবে অনুকরণ, এবং এইগুলো হচ্ছে অনুকরণকৃত সৃষ্ট। ইন জেনারেল মিনস দে ভিউড অ্যাজ এ হোল, ভিউড অ্যাজ এ হোল, এটা এই টার্মটা ইনগ্রাম বাই ওয়াটারের ট্রান্সলেশনে কিন্তু রয়েছে। দে ডিফার হাউএভার ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরের চেয়ে তারা কিন্তু আলাদা। ইট মিনস বাট অ্যাট দ্য সেম টাইম দে ডিফার ফ্রম ইচ আদার ইন থ্রি রেসপেক্টস, মিনস ইন থ্রি ওয়েজ, তিনভাবে তারা একে অপরের চেয়ে আলাদা। ইন দেয়ার
medium, the objects, the manner or mode of imitation. So there are three ways of the imitation. Number one, the medium. Number two, the objects. Number three, the manner or mode of imitation, being in each case distinct. এবং প্রত্যেকটা ক্ষেত্রে এইটা স্পষ্ট, অর্থাৎ স্পষ্টতই ইমিটেশন তিন ধরনের: medium of imitation, objects of imitation and the manner of imitation. For as there are persons who by conscious art or mere habit imitate and represent various objects through the medium of color and form, or again by the voice. So in the arts above mentioned, মানে তিনি বলছেন কিছু ব্যক্তি আছেন যারা সচেতন শিল্পকলায় অথবা অভ্যাসবশত অনুকরণ করেন এবং তুলে ধরেন বিভিন্ন জিনিসকে, যেটা কিনা মিডিয়াম অফ কালার অ্যান্ড ফর্ম, মানে চিত্রশিল্পীরা যেটা করেন, অর আগেন বাই দ্য ভয়েস, অথবা সঙ্গীত শিল্পীরা যে কাজটা করেন। সো ইন দ্য আর্টস অ্যাবাভ মেনশনড, ফলে উপরে যে উল্লিখিত চিত্র মানে শিল্পকলার কথা বলা হলো, মানে কালার এবং ফর্ম নিয়ে যারা করেন, মানে আর্টিস্ট কিংবা আর্টিস্টরা বা সিঙ্গার্সরা, টেকেন অ্যাজ এ হোল দ্য ইমিটেশন ইজ প্রডিউসড বাই রিদম, ল্যাঙ্গুয়েজ অর হারমোনি, আইদার সিঙ্গলি অর কম্বাইন্ড। তারা কি করে? রিদম, ল্যাঙ্গুয়েজ এবং হারমোনির সংমিশ্রণ ঘটায়, হয় এককভাবে না হলে সম্মিলিতভাবে। ফলে এখানে যে অনুকরণটা তারা করে, তারা মিডিয়ামের উপর ডিপেন্ড করে। দাস ইন দ্য মিউজিক অফ দ্য ফ্লুট অফ দ্য লায়ার, বাদ্যযন্ত্রের বা বাঁশির যে সুর যারা তৈরি করেন, হারমোনি অ্যান্ড রিদম অ্যালোন আর এমপ্লয়েড, এখানে শুধুমাত্র হারমোনি এবং রিদম প্রকাশিত হয়। অলসো ইন আদার আর্টস, অন্যান্য শিল্পকলার ক্ষেত্রে, সাচ অ্যাজ দ্যাট অফ দ্য শেফার্ডস পাইপ, মানে মেষপালকের বাঁশিতে, হুইচ আর এসেনশিয়ালি সিমিলার টু দিজ। ইন ডান্সিং রিদম অ্যালোন ইজ ইউজড উইদাউট হারমোনি, এখানে হারমোনি কোনো থাকে না, ছন্দটাই তালটাই বড় হয়। ফর ইভেন ডান্সিং ইমিটেটস ক্যারেক্টার, ইমোশন অ্যান্ড অ্যাকশন বাই রিদমিক্যাল মুভমেন্ট। এবং এই ছন্দের তালে তালে ডান্সিং কি কি ইমিটেট করে, অনুকরণ করে? চরিত্রকে, আবেগকে এবং কোনো অ্যাকশনকেও কিন্তু ইমিটেট করছে। দেয়ার ইজ অ্যানাদার আর্ট হুইচ ইমিটেটস বাই মিনস অফ ল্যাঙ্গুয়েজ অ্যালোন। আবার কিছু শিল্পকলা আছে যেগুলো ল্যাঙ্গুয়েজকেই কেবলমাত্র অনুকরণ করে, অ্যান্ড দ্যাট ইদার ইন প্রোজ অর ভার্স, হুইচ ভার্স এগেইন মে আইদার কম্বাইন ডিফারেন্ট মিটার্স or consist of but one kind, but this has hitherto been without a name. এখনো পর্যন্ত এর কোনো নাম নেই। কাব্যে বা প্রজে, গদ্যে বা পদ্যে শুধুমাত্র ভাষাকে অনুকরণ করা হয়। For there is no common term we could apply to the mimes of Sophron or Janarcrash and the Socratic dialogues on the one hand, and on the other to poetic imitations in iambic, elegiac or any similar meter. দেখো, এই সক্রেটিক ডায়ালগসগুলো কিংবা সোফ্রনের মাইমস, এগুলোতে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজকে ইমিটেট করা হয়। আর অন্যান্য ক্ষেত্রে কাব্যিক অনুকরণের ক্ষেত্রে আয়াম্বিক, এলিজিয়াক অথবা যে কোনো মিটারকে যখন অনুকরণ করা হয়, এখানে কেবলমাত্র ভাষাকে অনুকরণ করা হয়, ল্যাঙ্গুয়েজকে শুধু। ফলে মিডিয়াম অফ ইমিটেশন হচ্ছে রিদম, ল্যাঙ্গুয়েজ, হারমোনি। পিপল ডু ইনডিড অ্যাড দ্য ওয়ার্ড মেকার অর পোয়েট, মানে কবিকে সৃষ্টিকারী, তৈরিকারী বলা হচ্ছে, টু দ্য নেম অফ দ্য মিটার, অ্যান্ড স্পিক অফ এলিজিয়াক পোয়েটস অর এপিক, দ্যাট ইজ হেক্সামিটার poets as if it were not the imitation that makes the poet, but the verse that entitles them all indiscriminately to the name. Even when a treatise on medicine or natural science is brought out in verse, যখন কোনো বই বা পুস্তক রচিত হয়, ঔষধের বই কিংবা ন্যাচারাল সায়েন্সের, বিজ্ঞানের কোনো বই ভার্সে, the name of the poet is by custom given to the author, এবং প্রথা অনুযায়ী তাকে তখন আর কবি বলা হচ্ছে না, তাকে কি বলা হয়? লেখক বলা হয়, অথর বলা হয়।
and yet Homer and dithyrambic and nomic poetry, Empedocles, have nothing in common but the meter, so that it would be right to call the one poet, the other physicist rather than poet. দেখো এখানে ছন্দটা তাদের মধ্যে সাধারণ কিছুই নেই, কেবলমাত্র ছন্দ ছাড়া। তাই একজনকে সঠিকভাবে কবি বলা হয় এবং অন্যজনকে ফিজিসিস্ট বলা হয় কবি বলার বদলে। অন দ্য সেম প্রিন্সিপাল, একই নিয়ম অনুযায়ী। ফলে দেখো মিডিয়াম চেঞ্জ হয়ে যেতে তাদের নামকরণ আলাদা হয়ে যাচ্ছে, ফলে অনুকরণ করা হয় মিডিয়ামের উপর বেশ করে। অন দ্য সেম প্রিন্সিপাল, একই নিয়ম অনুযায়ী, ইভেন ইফ আ রাইটার ইন দিস পোয়েটিক ইমিটেশন, কাব্যিক অনুকরণের ক্ষেত্রে একজন লেখক ওয়ার টু কম্বাইন অল মিটার্স, সমস্ত ছন্দকে যদি তিনি যুক্ত করে দেন, অ্যাজ ক্যারিমান ডিড ইন হিজ ক্যান্টোর, হুইচ ইজ আ মেডলি composed of meters of all kinds, সমস্ত ধরনের মিটারকে একসঙ্গে যুক্ত করে, we should bring him to under the general term poet, তিনি সমস্ত মিটারকে ব্যবহার করে যে কবিতা লিখেছেন, সেন্টুরে বা কেন্টুরে এটাকে বলা হয়, তাকে কবি বলা যেতে পারে। সো মাচ দেন ফর দিজ ডিস্টিংশনস। দেয়ার আর এগেইন সাম আর্টস, কিছু কিছু শিল্পকলা আছে, which employ all the means above mentions, এই উপরে উল্লিখিত সমস্ত উপায়গুলোকেই তারা ব্যবহার করেছেন, নেমলি রিদম, টিউন, মিটার, তারা এই তিনটার কম্বিনেশন ঘটিয়েছেন। such are dithyrambic and nomic poetry and also tragedy and comedy, কমেডি, ট্র্যাজেডি, nomic poetry, dithyrambic পোয়েট্রির ক্ষেত্রে এই সবগুলো রিদম, টিউন, মিটার সবকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়। বাট বিটুইন দেম দ্য ডিফারেন্স ইজ, কিন্তু তাদের মধ্যে পার্থক্যটা হলো এই যে, that in the first two cases, প্রথম দুটো ক্ষেত্রে, these means are all employed in combination, এইগুলোকে সব যুক্ত করে দেওয়া হয়েছে। in the latter, now one means is employed, now another, একটা জিনিস এখন দেখানো হচ্ছে তো অন্যটা। such then are the differences of the arts with respect to the medium of imitation, তাই মিডিয়াম অফ ইমিটেশনের উপর ডিপেন্ড করে আর্ট ফর্মটা কিন্তু আলাদা আলাদা হয়। ফলে কোন বিষয়কে কেন্দ্র করে, মানে মিডিয়ামটা কি, কালার নাকি ল্যাঙ্গুয়েজ নাকি রিদম নাকি এগুলোর মধ্যে কোনো হারমোনি আছে নাকি কোনোটা সিঙ্গল আর সেপারেটলি ইউজড হচ্ছে, সেইটা কিন্তু ডিপেন্ড করছে। ফলে ইমিটেশন, যেটা কিনা প্লেটো বা আরও অন্যান্য কবিরা ইমিটেশনকে যেটা একটা নেগেটিভ প্ল্যাটফর্ম হিসাবে দেখিয়েছেন, অ্যারিস্টটল তার পোয়েটিক্সে অথবা দ্য আর্ট অফ পোয়েট্রিতে বা আর্টস অফ পোয়েট্রির ট্রান্সলেশন যেটা আমরা পড়লাম, সেখানে ফার্স্ট চ্যাপ্টারে অন্তত এটা বুঝতে পারলাম যে তিনি ইমিটেশনকে একদম খারাপ বলে বলছেন না, এবং পরে পড়লে আমরা আরও বুঝতে পারবো যে মিডিয়ামের উপর ডিপেন্ড করে ইমিটেশন ভিন্ন ভিন্ন হয়, এবং ইমিটেশনটা একটা ক্রিয়েটিভ ব্যাপার, সৃষ্টিশীলতার সঙ্গে জড়িয়ে রয়েছে। বন্ধুরা, এইটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। এর আরও বেশ কিছু ডিসকাশন এবং অন্যান্য কোশ্চেনগুলো তোমরা দেখো, এবং পরের ভিডিওতে আমি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো তোমাদের ইন ডিটেলস আলোচনা করব, কারণ সেকেন্ড চ্যাপ্টারে তিনি দ্য অবজেক্টস অফ ইমিটেশন রিপ্রেজেন্ট করছেন। আমি সেকেন্ড চ্যাপ্টার শুরু করছি, তবে তার আগে বেশ কয়েকটা জিনিস এবং এই ফার্স্ট চ্যাপ্টারে যেটা পড়লাম তার সামারি তোমাদের বলে দিই। ফলে বন্ধুরা, আমরা যেটা আলোচনা করলাম ফার্স্ট চ্যাপ্টার, পোয়েটিক্স is the oldest surviving work of literary theory, which means that it systematically and analytically examines poetry. ফলে কাব্য ইন জেনারেল কী বোঝায়, কাব্যের মধ্যে কী কী জিনিস রয়েছে, সেইগুলোই তিনি মূলত আলোচনা করছেন। হেয়ার অ্যারিস্টটল lays out in plain terms exactly what he will be discussing. অ্যাকচুয়ালি ফার্স্ট চ্যাপ্টারে তিনি কী আলোচনা করবেন সেই ব্যাপারটাই তিনি বলেছেন। The book was likely compiled from Aristotle's personal lecture notes and journals. Thus, it often jumps around and doesn't follow a traditional structure. মানে থিওরি বই বলতে যা বোঝায় একদম গুছিয়ে লেখা এমনটা নয়, তিনি তো বক্তব্য দিচ্ছেন যে বিভিন্ন সময়ে, সেইগুলোই তিনি এখানে জড়ো করেছেন। The use of the word natural here is notable, as Aristotle later argues that imitation and poetry are natural too. মানে এই মানে অনুকরণ এবং কাব্য এই দুটোই স্বাভাবিক। The effect of poetry that Aristotle alludes to
is a reference to catharsis, a key element of tragedy. So, however, like many important documents in the history of philosophy and literary theory, Aristotle's Poetics, which was composed around 330 BCE, was most likely preserved in the form of students' lecture notes. This brief text, through its various interpretations and applications from the Renaissance onward, has had a profound impact on Western aesthetic philosophy and artistic production. The Poetics is in part Aristotle's response to the teacher Plato, who argues in the Republic that poetry is a representation of mere appearances and is thus misleading and morally suspect. অ্যারিস্টটল মূলত তার মাস্টারমশাই প্লেটোর যে বক্তব্য রিপাবলিকে তিনি সেটা বলেছেন যে পোয়েট্রি একটা মিয়ার ইমিটেশন এবং এটা মিসলিডিং, এবং তিনি এটাও বলেছেন তার দ্য রিপাবলিকানে যে একটা আদর্শ স্টেট থেকে, রিপাবলিকান স্টেট থেকে কবিদের ব্যানিশ করা উচিত, দূর করে দেওয়া উচিত, কারণ কবিরা মিসলিড করে মানুষকে। But Aristotle's approach to the phenomenon of poetry is quite different from Plato's discussion. Fascinated by the intellectual challenge of forming categories and organizing them into coherent systems, Aristotle approaches literary texts as a natural scientist, as if carefully accounting for the features of each species of the text. Rather than concluding that poets should be banished from the perfectly society or the perfectly formed society, as does Plato, Aristotle here attempts to describe the social function and ethical utility of art. শিল্পের যে গুরুত্ব, একটা আদর্শ রিপাবলিকান কান্ট্রি থেকে প্লেটোর বক্তব্য যেটা ছিল যে কবিদের ব্যানিশ করা দরকার, তার বদলে দ্য রোল অফ পোয়েটস সেটা তিনি এখানে দেখাচ্ছেন। এবং কবিরা শুধু অনুকরণ করে না, তারা সৃষ্টি করে। হার ওয়ার্ল্ড ইজ ভ্রেজেন অ্যান্ড দ্য পোয়েটস ডেলিভার ইট গোল্ডেন, এই কথাটা তিনি বলেছেন। ফলে পৃথিবী বরং বিবর্ণ, তাকে স্বর্গীয় করে তোলে কবিরা ফলে সৃষ্টি করে, এই কথাটা তিনি বলছেন এবং তাদের গুরুত্বের কথা, শিল্পের গুরুত্বের কথা তিনি আলোচনা করেছেন এখানে। One of the most difficult concepts introduced in the poetics is catharsis. অনেকগুলো জিনিস এখানে পরপর আলোচনা করব আমি এই ফার্স্ট চ্যাপ্টারের আলোচনার পাশে। একটা হচ্ছে তো বড় কথা ইমিটেশন, এই ইমিটেশনটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো মাথায় রেখো যে এখানে তিনি মূলত ইমিটেশন নিয়ে বলেছেন, কমেডি নিয়ে বলেছেন, আরও ইত্যাদি কথা বলেছেন, কিন্তু যেটার উপরে সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন সেটা কিন্তু ট্র্যাজেডির সংজ্ঞা দিয়েছেন, ট্র্যাজিক হিরো কেমন হবেন, প্লট কী হবে, ট্র্যাজেডির কী কী অ্যাসপেক্টস থাকবে, সেইটাই এখানের মূল উপজীব্য, পোয়েটিক্স বইয়ের মূল উপজীব্য। এবং ট্র্যাজেডির কথা বলতে গিয়ে তিনি ক্যাথারসিসের কথা বারবার করে বলেছেন। এই ক্যাথারসিস কি? ইট ইজ এ ওয়ার্ড হুইচ হ্যাজ কাম ইনটু এভরিডে ল্যাঙ্গুয়েজ, ইভেন দো স্কলার্স আর স্টিল ডিবেটিং ইটস অ্যাকচুয়াল মিনিং ইন অ্যারিস্টটলস টেক্সট। অ্যারিস্টটল তার টেক্সটে কী অর্থে ব্যবহার করেছেন সেটা নিয়ে এখনও পর্যন্ত সব তর্ক বিতর্ক হয়। ক্যাথারসিস ইজ মোস্ট অফেন ডিফাইন্ড অ্যাজ দ্য ফার্জিং অফ দ্য ইমোশনস অফ পিটি অ্যান্ড ফিয়ার দ্যাট অকার্স হোয়েন উই ওয়াচ এ ট্র্যাজেডি। অর্থাৎ আমরা যখন এই বিয়োগান্তমূলক নাটক বা ট্র্যাজেডি দেখি, ট্র্যাজেডি দেখাকালীন আমাদের যে ভয় এবং করুণার যে আবেগ, তার পরিশুদ্ধকরণ ঘটে। যেমন উদাহরণ হিসাবে তোমাদের বলি, ম্যাকবেথ নাটক দেখতে দেখতে আমাদের কোথাও মনে হয় ম্যাকবেথ যখন তার নাটকের শেষের দিকে সেই সলিলোকিগুলো বলছে, টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো ক্রিপস ইন দিস পেটি পেস, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। এই ধরনের যখন দার্শনিক কথা বলছে তখন আমাদের মনে হচ্ছে ওরে বাবা, ম্যাকবেথের মতো একজন মানুষ, যিনি একজন গ্রেট জেনারেল রাজা, তিনি তার পাপের জন্য শাস্তি পাচ্ছেন, তার ভল্টিং অ্যাম্বিশনের জন্য তিনি শাস্তি পাচ্ছেন। আমরা তো কোন ছাড়, আমরা বাবা ভল্টিং অ্যাম্বিশন করব না। অ্যাম্বিশন ইজ গুড, ভল্টিং অ্যাম্বিশন ইজ ব্যাড, এই সিদ্ধান্তে আমরা পৌঁছচ্ছি।
আমরা কাউকে খুন করে রাজা হতে চাই না। এই যে আমাদের শিক্ষা দিচ্ছে, ফলে একটা ট্র্যাজেডি দুটো শিক্ষা দিচ্ছে, সেইটা তৈরি হচ্ছে কিন্তু এই ক্যাথাটিক ইফেক্টের দ্বারা। এবার আরেকটা জিনিস আলোচনা করি, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যারিস্টটলস কোট ইন পোয়েটিক্স, ফর আওয়ার পিটি ইজ ওয়েকেন্ড বাই আনডিজার্ভড মিসফরচুন। এখন আরেকটা বিষয় আলোচনা করি, অ্যারিস্টটলের ইমিটেশন নিয়ে কনসেপশন। Actually, Aristotle poetics is particularly concerned with mimesis. Mimesis actually একটা Greek word used within literary theory and philosophy that loosely translates to representation or imitation. In ancient Greece, where Aristotle lived and wrote, art, including visual art and poetry, was considered mimetic. This idea means that in one way or another, all art is representation or imitation of nature. এর মানে হচ্ছে তখনকার দিনে মাইমেটিক ফর্মে ছিল, সব কিছুই প্রকৃতিকে অনুকরণ করে করা হতো, ইনক্লুডিং হিউম্যান নেচার, এমনকি মানুষের চরিত্রকেও নকল করা হতো। মাইমেসিস ওয়াজ এ হট টপিক ইন অ্যারিস্টটলস টাইম, মানে এই অনুকরণ, ইমিটেশন তখন একটা হট টপিক ছিল। অ্যান্ড সাম রাইটার্স অ্যান্ড ফিলোজফার সাচ অ্যাজ Plato in his work The Republic or The Republican warned that art, especially poetry, should be approached with caution, as it merely is an imitation of nature as created in God's vision. ঈশ্বরের ভিশনে যে প্রকৃতি সৃষ্ট হয়েছে সেই প্রকৃতিকে অনুকরণ করে কবিতা। সিন্স পোয়েট্রি অনলি ইমিটেটস নেচার, যেহেতু কবিতা কেবলমাত্র প্রকৃতিকে অনুকরণ করে মাত্র, Plato argues that it is too far removed from absolute truth. ফলে অ্যাবসলিউট ট্রুথ থেকে এটা অনেক দূরে, অনেক বিচ্ছিন্ন। কারণ প্রথমে গডস কনসেপশানে মেন ধারণাটা ছিল, সেখান থেকে প্রকৃতি সৃষ্টি হয়েছে, একটু সরে এসেছে সেখান থেকে, মানে আসল ভাবনা থেকে। আবার প্রকৃতিকে অনুকরণ করে কবিরা করছেন, মানে টুয়াইস রিমুভড যেন আর কি। ইন পোয়েটিক্স অ্যারিস্টটল actually weighs in on this broader argument about mimesis. However, he isn't concerned with the imitation in quite the same way as Plato. Instead of arguing against poetry as Plato does, Aristotle more deeply explores the human tendency to imitate nature through art. শিল্পের মধ্য দিয়ে মানুষের প্রকৃতিকে যে অনুকরণ করার প্রবণতা, তাকে তিনি বরং আরও উৎসাহিত করেছেন, এবং তিনি অনুকরণটাকে প্লেটোর মতো করে, মানে তার মাস্টারমশাইয়ের মতো করে পুরো নেগেটিভ ওয়েতে দেখেননি। ইন দিস বুক পোয়েটিক্স অ্যারিস্টটল আপহোল্ডস দ্য পপুলার বিলিফ দ্যাট, তিনি সাধারণ যে বিশ্বাস তাকে এখানে ব্যাখ্যা করেছেন, পোয়েট্রি ইজ এ ফর্ম অফ মাইমেসিস, কবিতা হলো এক ধরনের মাইমেসিস, এটা তিনি বলেছেন। However, he implies that imitation is not necessarily a bad thing. তিনি এটা বলতে চাইছেন যে ইমিটেশন পুরোপুরি খারাপ জিনিস নয়। In large part because all human beings are naturally prone to imitation and respond to it with pleasure. কারণ সব মানুষই প্রকৃতিগতভাবে অনুকরণ করে এবং আনন্দের সঙ্গে সেই অনুকরণে উত্তর দেয়। Aristotle here argues that all forms of poetry, means tragedy, epic poetry, comedy, dithyrambic poetry and dance and music performed by pipe or lyre, সে যদি সঙ্গীতও হয় যা বাঁশি কিংবা বাদ্যযন্ত্র দ্বারা বাজানো হয়, আর ফর্মস অফ ইমিটেশন অ্যান্ড ক্যান অনলি ডিফার থ্রি ওয়েজ, তিনভাবে তারা আলাদা। কী কী সেটা? দেয়ার মিডিয়াম, দেয়ার অবজেক্ট অ্যান্ড দেয়ার মোড অফ ইমিটেশন। In all poetry, Aristotle says, the medium or imitation is rhythm, language and melody or tune. And different types of poetic expressions employ these mediums separately or together in some combination. যেটা কিনা চ্যাপ্টার 1 মূল ভাবনা। ফলে imitation is accomplished in Homer's Odyssey, an epic poem, through the narration of a single person, একজন ব্যক্তির ন্যারেশন দিয়ে দেখানো হয়েছে। In other forms of poetry like tragic plays, imitation is created through multiple agents engaged in some activity. অনেক ব্যক্তি একসঙ্গে কাজে কর্মে নিযুক্ত,
তাকেও তুলে ধরে অনুকরণ করা হয় নাটকে। পোয়েট্রি অ্যাজ এ ফর্ম অফ আর্টিস্টিক এক্সপ্রেশন ক্যান ভ্যারি ইন মেনি ওয়েজ। হাউএভার অ্যারিস্টটল মেনটেন্স দ্যাট অল পোয়েট্রি ইজ এ ফর্ম অফ ইমিটেশন। আসলে তিনি বলতে চাইছেন সমস্ত কবিতাই আসলে একরকমভাবে বা অন্যরকমভাবে ভ্যারি করে বটে, কিন্তু তারা ফর্ম অফ ইমিটেশন। Aristotle further argues that the human tendency to create art and poetry comes from a natural instinct for imitation. মানুষ সমস্ত শিল্পকলা কাব্য রচনা করে তার একটা স্বাভাবিক প্রবৃত্তি যে অনুকরণ করার প্রবণতা থেকে। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ইমিটেশন কামস ন্যাচারালি টু হিউম্যান বিংস ফ্রম চাইল্ডহুড। শৈশবাবস্থা থেকে কিন্তু স্বাভাবিকভাবেই এই অনুকরণ করার প্রবণতাটা আসে মানুষের মধ্যে। দিস ইজ হাউ হিউম্যানস আর ডিফারেন্ট ফ্রম অ্যানিম্যালস। এইভাবেই কিন্তু জন্তুদের চেয়ে মানুষ আলাদা। অ্যারিস্টটল সেজ, অ্যাজ পিপল লার্ন থ্রু ইমিটেশন অ্যান্ড হ্যাভ আ স্ট্রং ইনক্লাইনেশন টু ইমিটেট পিপল অ্যান্ড থিংস। ফার্দারমোর, অ্যারিস্টটল ক্লেইমস দ্যাট হিউম্যান বিংস ফাইন্ড ইউনিভার্সাল প্লিজার ইন ইমিটেশন। অনুকরণের মধ্যে একটা ইউনিভার্সাল প্লিজার পায়। পিপল ন্যাচারাল টেক প্লিজার in looking at an accurate imitation of an object, especially those objects that otherwise cause some form of distress, like a wild animal or a corpse. The idea is that people find pleasure, লোকে আনন্দ পায়, in viewing distressing and believable images, মানে বিলিভেবল বিশ্বাসযোগ্য এবং ডিস্ট্রেসিং জিনিস দেখেও মানুষ কিন্তু আনন্দ পায়, অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ অ্যাডিকুয়েট ডিস্টেন্স সাচ অ্যাজ দ্যাট ক্রিয়েটেড থ্রু আর্ট অ্যান্ড ইমিটেশন। হোয়েন হিউম্যান বিংস লুক আপন অ্যান ইমিটেশন ইন এনি ফর্ম, অ্যারিস্টটল মেনটেন্স দ্যাট ফাইন্ড প্লিজার ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট এক্স্যাক্টলি দ্যাট ফর্ম ইজ অ্যাটেম্পটিং টু ইমিটেট। অ্যারিস্টটল ইউজেস এ পেইন্টেড পোর্ট্রেট অ্যাজ অ্যান এক্সাম্পল। A portrait is the imitation of a specific person. পোর্ট্রেটে একজন বিশেষ ব্যক্তিকে অনুকরণ করা হয়। And when one recognizes that person, এবং সেই অনুকরণকৃত মানুষটাকে যখন কেউ চিনে ফেলে, মানে আর্টের মধ্য দিয়ে, দিস ইজ সো অ্যান্ড সো, যে এটা তো ওই ব্যক্তি, ও এই ছবিটা তো অমুকের, এটা তো একটা বিড়ালের ছবি, হয়তো বিড়ালটাকে কেউ অনুকরণ করে এঁকেছে। ইট ইজ আ প্লিজারেবল এক্সপিরিয়েন্স, তখন মানুষ আনন্দ পায়। According to Aristotle, the pleasure derived from imitation is in knowing what an imitation aims to present. ফলে এইখানেই অ্যারিস্টটল বলছেন যে এটাই হচ্ছে ইমিটেশনের আনন্দ, প্লিজার ডিরাইভড ফ্রম ইমিটেশন, অনুকরণ করার আনন্দ, অনুকরণ থেকে প্রাপ্ত আনন্দ। এটা কখন আসে? ইজ ইন নোয়িং হোয়াট অ্যান ইমিটেশন এইমস টু প্রেজেন্ট। একটা অনুকরণ করে কি দেখাতে চাওয়া হচ্ছে, ফলে এটা একটা কনভেইং মোড। তাই মিডিয়াম অফ ইমিটেশন, মিনস অফ ইমিটেশন অ্যান্ড অবজেক্ট অফ ইমিটেশন ভ্যারি করতে পারে। তার উপর ভিত্তি করে নানা ধরনের শিল্পকলা, সাহিত্যকলার তৈরি হয়। কিন্তু সমস্ত কবিতাই, সেটা ট্র্যাজেডি হোক, এপিক হোক, কমেডি হোক, ডাইথিরাম্বিক পোয়েট্রি হোক, ফ্লুট বাজিয়ে বা লায়ার বাজিয়ে যে সমস্ত কবিতা গান তৈরি করা হয়, সবই ইমিটেশনের মধ্যে পড়ে। ফর অ্যারিস্টটলের কাছে ইমিটেশন ইজ নট আ কোশ্চেন অফ গুড অর ব্যাড অ্যাজ ইট ইজ ফর প্লেটো কারণ বলেছেন যে ইমিটেশন খারাপ, তাই কবিরা ইমিটেট করে, তাই এদেরকে একটা আদর্শ রিপাবলিকান কান্ট্রি থেকে বের করে দাও। ইমিটেশন অ্যান্ড দেয়ারফোর দ্য ক্রিয়েশন অফ আর্ট অ্যান্ড পোয়েট্রি ইজ সিম্পলি হিউম্যান নেচার অ্যান্ড উইল অলওয়েজ বি আ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স। অ্যারিস্টটল মেনটেন্স দ্যাট সাম ইমিটেশন ইজ ব্যাড। কিছু অনুকরণ খারাপ, such as the poorly written poem, খারাপভাবে লেখা কবিতা, that ignores probability and necessity, যেখানে probability necessity নেই। বন্ধুরা, আরও একটা টার্ম probability and necessity ক্যাথারসিসের মতো করে আলোচনা করব। or a badly executed painting in which a female deer is depicted with antlers because only male deer have antlers. antlers সহ বর্ণনা করেছে একটা ফিমেল ডিয়ারকে, একটা খারাপ প্রেজেন্টেশন। But for Aristotle, the fact that some imitations are bad does not mean that all imitations are bad. অ্যারিস্টটল বলতে চাইছেন
অনুকরণ মানেই খারাপ নয়, কিন্তু মাছি মারা কেরানির মতো অনুকরণ হলে সেটা খারাপ হবে, না হলে কিন্তু ইমিটেশনের মধ্যেও একটা সৃষ্টিশীলতা থাকে, ইমিটেশন নতুন করে তৈরি করায়। While Aristotle does not explicitly state whether imitation and therefore poetry is good or bad, he does imply that its existence is inevitable and should be assessed and questioned more thoroughly. তিনি বলছেন এর অস্তিত্ব থাকবে, কারণ মানুষ সহজাতভাবে প্রকৃতিগতভাবে মানে এই অনুকরণটা করে। তাই যাই হোক বন্ধুরা, ফার্স্ট চ্যাপ্টার আমরা আলোচনা করেছি টেক্সট ধরে ধরে। এরপরে অবজেক্টস অফ ইমিটেশন, থার্ডে ম্যানার অফ ইমিটেশন আলোচনা হবে, এবং চ্যাপ্টার 6 থেকে অ্যাকচুয়ালি এই আলোচনা গতি পাবে চ্যাপ্টার 6-এ, যেখানে তিনি ট্র্যাজেডির কথা একদম ইন ডিটেলস আলোচনা করেছেন। থ্যাংক ইউ বন্ধুরা, আমাদের এই আলোচনা ফার্স্ট দিনে এই এতটুকুই থাক। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং তোমাদের কোন কোন জিজ্ঞাস্য আছে এই প্রথম অংশটার উপরে, বিশেষ করে ফার্স্ট চ্যাপ্টারের উপরে, তোমরা কিন্তু কমেন্টে জানিও। নেক্সট ভিডিওর শুরুতে আমি কিন্তু আলোচনা করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।